সুস্বাদু মাছ হিসেবে ইলিশের যেমন জুড়ি নেই, তেমনি রান্নায়ও ইলিশের বাহারি পদের অন্ত নেই। কতভাবেই না খাওয়া যায় ইলিশ। আজ আমরা দেখব খুবই চমৎকার দুটি রেসিপি, কাটা ছাড়া ইলিশ ভাপা এবং কুমড়ো বড়ি বেগুন দিয়ে ইলিশ। ফ্রিজটা একটু দেখে আসি। ইলিশ মাছ তো আছে, নতুন কি তৈরি করা যায় একটু দেখি। ইলিশ মাছ দিয়ে রেসিপি দেখতে হলে মাছের মন কাড়া সব ডিশ ক্যাটাগরিতে যেতে হবে। বাঙালির রসনাবিলাসের গল্প কিন্তু বহু পুরনো। বলা চলে রসনা তৃপ্তি বাঙালির ঐতিহ্যের একটা অংশ। দীর্ঘ পথ চলায় এই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত কিন্তু কাজ করে চলেছে রাঁধুনি। তাই তো নিত্য নতুন অনেক আয়োজন কিন্তু সবসময় নিয়ে আসছে বাংলাদেশের অন্যতম এই ব্র্যান্ড, যার একটি অংশ হিসেবে প্রকাশিত হয়েছে এই বইটি, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে, যে আয়োজনটির নাম হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। রন্ধন শিল্প আর রাঁধুনি কিন্তু এগিয়ে যাচ্ছে সমান তালে। নিত্য নতুন রন্ধন শৈলী কিন্তু রাঁধুনি নিয়ে আসছে এবং সেই সাথে রান্নাকে করে তুলছে এক অসাধারণ শিল্প। আর এই শিল্পকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে এক চমৎকার পদক্ষেপ কিন্তু হচ্ছে এই বইটি। তাই তো এই বইকে ঘিরেই আমাদের এই আয়োজন। আমরা ইতিমধ্যেই জানি যে আজকে আমরা কি কি রেসিপি তৈরি করছি। আজকে আমরা তৈরি করছি কাটা ছাড়া ইলিশ ভাপা এবং কুমড়ো বড়ি বেগুন দিয়ে ইলিশ। এই বইটিতে দেশের সেরা রাঁধুনিদের কাছ থেকে বাছাইকৃত 100টি রেসিপি রয়েছে, যেটি সাজানো হয়েছে 8টি ক্যাটাগরিতে। আমাদের আজকের রেসিপি দুটো নেওয়া হয়েছে মাছের মন কাড়া সব ডিশ এই ক্যাটাগরি থেকে। তো আমরা আমাদের প্রথম রেসিপি নিয়ে কিন্তু তৈরি। এটি তৈরি করছেন আমাদের অত্যন্ত পছন্দের রন্ধনশিল্পী দিলরুবা বেগম ফ্যান্সি। ভালো আছেন? ভালো আছি আপু, বসেন। আপু, ইলিশ মাছ নিয়ে তো সবারই একটা কমপ্লেইন থাকে, যার কারণে অনেকে ইলিশ মাছটা খেতে একটু অ্যাভয়েড করে, সেটা হচ্ছে ইলিশ মাছের কাটা। তো এই রেসিপিটা শুনেই হচ্ছে একটু ভয় ভীতি কেটে যাচ্ছে, যাদের এই ভয়টা কাজ করে যে কাটা ছাড়া ইলিশ মাছ ভাপা, নিশ্চিন্তে ইলিশ মাছটা এখানে খাওয়া যাচ্ছে। একটু রেসিপিটা সম্পর্কে জানতে চাই। আমি এটা শুরু করি, আমার শ্বশুর খুব অসুস্থ হয়ে আমার বাসায় আসেন, ওনার খুব প্রিয় খাবার হইলো ইলিশ মাছ, কিন্তু আমি বেছে দিলেও ওনার খাওয়ার সময় কাটা উনি লাগে, একটু ভীতিও কাজ করে, কাটার জন্য উনি খেতে চায় না। তারপরে আমি চিন্তা করলাম, আচ্ছা আমরা প্রেসার কুকারে যদি রান্না করি তাহলে কাটাটা তো ভ্যানিশ হয়ে যাবে একটু সময় বেশি দিয়ে। ওই কনসেপ্ট থেকে আসলে আমি প্রথম দিন শুরু করি, করার পরে দেখি যে খুবই মজাদার এবং কোনো কাটার টেনশন নাই, শুধু খুলে খুলে মুখে দেয়া। ওখান থেকে শুরু। তারপরে ছোট বাচ্চা এবং বয়স্করা, তাদের জন্য ইলিশ মাছ যেহেতু একটা খুবই শরীরের জন্য ভালো, ওমেগা 3 ভালো পাওয়া যায়, এটা সবার জন্যই ভালো, প্রোটিনের খুবই ভালো উৎস,
এই জন্যেই ছোট বাচ্চা এবং বয়স্কদের জন্য চিন্তা করে এই রেসিপিটা আমি শুরু করি। ইলিশ মাছ তো টেস্টিও অনেক, মানে অনেকেই আছে যারা ইলিশ মাছের টেস্টটা তাদের ভালো লাগছে, কিন্তু ওই যে খেতে গিয়ে কাটা বাছতে হবে, কাটা গুলো হচ্ছে মুখে লাগছে, এই জন্য বলে না না থাক আজকে অ্যাভয়েড করে। আমার খুব ভালো লাগলো এই গল্পটা শুনে যে আপনি আসলে আপনার নিজস্ব জীবনের অভিজ্ঞতাটার কারণেই আপনার কাছে মনে হচ্ছে আচ্ছা এটা তো একটা প্রবলেম, এটার সলিউশন আমি কিভাবে করতে পারি, যার কারণে এই রেসিপিটার উদ্ভাবন। তার মানে এটা আসলে আপনার সিগনেচার ডিশ আমি বলতে পারি। হ্যাঁ, এটা আমার সিগনেচার ডিশ। এখন অনেকেই করে, যেহেতু এটা আমি বইয়ের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় করেছি বা আমার বাসায় অনেকে খেয়েছে, এখন এটা ছড়িয়ে গেছে। আমি বলবো যে যারা ফরেনার্স, যারা হচ্ছে বিভিন্ন দেশের কুইজিন খেতে পছন্দ করে, আমি বলবো যে আমাদের দেশীয় কুইজিন যখন আমরা ইন্ট্রোডিউস করব তাদের কাছে, ইলিশ যেহেতু আমাদের জাতীয় মাছ, তো আমরা খুব ইজিলি এই রেসিপিটা আসলে ফলো করে আমরা তাদেরকে সেটা উপভোগ্য করে তুলতে পারবো তাদের কাছে। অবশ্যই। হ্যাঁ, কারণ আমাদের দেশের কুজিন সম্পর্কে বাহিরের দেশে কিন্তু খুব কমই আছে। আমাদের দেশের কুজিন ইন্ডিয়ান কুজিন হিসেবে বাহিরে পরিচিত, কিন্তু আমরা এখন যারা কালিনারি সেক্টরে কাজ করছি, মানে বিশেষ করে আমার কিন্তু প্রথম থেকেই আমাদের দেশের কুজিন ইন্টারন্যাশনালি কিভাবে নেওয়া যায় জি মোটিভেশন করে। এবং আমার কাছে এটারও আরেকটা ভালো এডিশন মনে হয় যে এই বইয়ে যেহেতু ইংলিশে হচ্ছে আলাদা করে পুরো জিনিসটা ট্রান্সলেট করা আছে ইংরেজিতে, পুরো বাংলা আমাদের এই কুইজিনগুলো, তো বিভিন্ন ভাষাভাষী যারা, আমি বলবো যে যারা রন্ধন শিল্পীও আছে তাদের জন্য খুব সুবিধা হবে, বিশেষ করে এই রেসিপিটি যেহেতু সবাই ট্রাই করতে পারবে খুব সহজে। আপু, এই বইটির সাথে তো আপনি বেশ ওতপ্রোতভাবে জড়িত আমি জানি, তো এই বইটির যখন কনসেপ্ট আপনার কাছে এসেছে, আপনি যখন এর সঙ্গে কাজ করেছেন, একটু সেই অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই যে বইটি তৈরির ক্ষেত্রে কি কি ফিলিং বা অভিজ্ঞতাগুলো কাজ করেছে। বইটি যখন আমার কাছে প্রস্তাব আসলো যে ওনারা বিভিন্ন মানে সিজনের রাঁধুনিদের নিয়ে রেসিপি নিয়ে বইটি করবে, তা বিভিন্ন সিজনের রাঁধুনির মধ্যে আমিও একজন, তখন খুবই ভালো লাগলো। ওনারা বিভিন্ন আমাদেরকে সেগমেন্ট দিল, উৎসবের রান্না, মাছ, শুটকি, ডাল, সবজি, এরকম বিভিন্ন সেগমেন্টে আপনারা রেসিপি দেন। এটা রেসিপি আমরা সবাই দিয়েছি এবং ওখানে একটা এডিট প্যানেল ছিলেন রেসিপি বাছাইকৃত, ওনারা আর কি রেসিপিগুলো বাছাই করে দিয়ে দেয় যে এগুলো বইয়ের মধ্যে মানে দেয়া যেতে পারে। এটা বিভিন্ন ধাপে ধাপে রেসিপিগুলো বাছাই হতো, তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি রাঁধুনির একজন এবং আমার রেসিপি বইয়ে আছে, এবং বইটা যখন তৈরি হয় সেই টিমের সাথে আমি ছিলাম, মানে এডিট প্যানেলের পরে যে আরেকটা প্যানেল ছিল সেটাতে আমি ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এত সুন্দর করে প্রত্যেকটা রেসিপি এবং খাবারগুলোর ছবি তোলা হয়েছে, যেটা আসলে আমাদের এই রেসিপিগুলো ট্রাই করার আকর্ষণটাকে আরো অনেক বেশি বাড়িয়ে তুলেছে। আর সবচেয়ে বেশি ভালো ছিল এখানে 100টা রেসিপি, এখানে কিন্তু বাংলা রেসিপিও আছে আমাদের দেশীয়, আবার এখানে যেহেতু নিজস্বতা ছিল এখানে কিছু ফিউশন রেসিপিও যোগ হয়েছে, আমি খেয়াল করেছি। এই জন্য বইটার গুরুত্ব বেশি যে এখানে ঐতিহ্যবাহী রেসিপিও পাবো এবং আমার নিজস্ব ফিউশনের দেখানোর সুযোগও থাকলো, এটা সবচেয়ে কিন্তু বেশি ভালো লেগেছে। ঠিক আছে আপু, তাহলে সেই কাটা ছাড়া ইলিশ ভাপা তো ট্রাই করতেই হয়, চলুন আমরা রান্নায় চলে যাই। চলো। আপু, ইলিশ মাছ এবং মশলা তো দেখছি কিছুই নেই, একেবারে কম মশলায় রান্না হচ্ছে যেটা বুঝতে পারছি। ইলিশ মাছের সাথে আসলে মশলার কম্বাইনটা খুব হালকা হলেই ভালো, টেস্টটা মানে আসল টেস্ট পাওয়া। সেই ঠিক আছে, আমরা রান্নায় চলে যাই। চলুন। হ্যাঁ, আমার প্রথমে ম্যারিনেশন করতে হবে। মশলাটা দিব, এখানে পেঁয়াজ বাটা আছে। জি, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পুরোটাই লাগবে। ওকে। সরিষা বাটা 1 টেবিল চামচ, লবণ বরাবরই স্বাদ অনুযায়ী, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ 1 চা চামচ। ওকে, মানে কিছুই না, হলুদ, মরিচ আর হচ্ছে বাটা মশলার মধ্যে শুধুমাত্র আমরা দেখলাম যে পেঁয়াজ বাটা আর সর্ষে বাটা। আমি হাত দিয়ে প্রথমে মশলাটাই আর কি মেখে নিলাম। আমি মাছটা দিলাম,
আমরা এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি। 5 পিস নিয়েছি, যেহেতু আমি এটা বাটিতে করব, একটা বক্সে, পুডিং এর বক্সের মতো। আমরা যখন ম্যারিনেশন করব তখন কিন্তু মশলাটা আগে ম্যারিনেশন করব, তারপরে এই মাখানো শেষ করে আমরা তেলটা দিব। আচ্ছা, তেলটা দিলে মাছের সাথে তেলটা লেগে আর মশলাটা ভেতরে যায়। আরেকটা টিপ, তেলটা আমরা শেষে দিব, কারণ তেল যদি আগে দিয়ে দিই তাহলে এরপর মশলা দিলে কি হবে, মশলা মাছের ভিতর ঢুকবে না তেলের আস্তরের কারণে, কাজে তেলটা আমরা পরে দিব। আপু একটা হেল্প। হ্যাঁ, আমরা তাহলে দিচ্ছি সরষের তেল। ইলিশ মানে সরিষার তেল একদম। আরেকটু দিব, একটু ঘুরিয়ে যে দিলাম সব গায়ে আরেকটু। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন এই মশলা এবং তেলটা খুব সুন্দর করে মাখতে হবে আর কি, মিক্স করতে হবে। এটা কি ম্যারিনেশন করে কতক্ষণ রাখবো? মাছ তো ম্যারিনেশন মানে ওভাবে রাখার দরকার নেই, 10 মিনিট রাখলে ভালো, না রাখলেও সমস্যা নেই। আমরা এটা মেখে নিলাম, এখন বাটিতে দিব আর কি। এরকম একটা পুডিং এর বাটিতে আমি মাছটা বসিয়ে দেব। মশলাগুলো দিয়ে দিব, পুরো মশলাটুকু আমি এভাবে দিয়ে দেব, ঘুরিয়ে ঘুরিয়ে দিব যাতে চারিদিকে সব দিকে মাছের উপরে। ও একটু পানিও দিয়ে দিব। হ্যাঁ, পানি দিব। এটা কিন্তু আমি প্রেসার কুকারে করব। আপু যেহেতু প্রেসার কুকারে এটা করব, এই স্টিমই হবে, তাই স্টিমের জন্য কিন্তু আমাদের এক্সট্রা করে পানি দিতে হবে। সেটা আমি বুঝতেই পারছিলাম যে ব্যাপারটা তাই ঘটবে, যেহেতু ভাপে। হ্যাঁ, এখানে আমি 1 টেবিল 1.5 কাপের মতো সামান্য একটু পানি দিলাম, দিয়ে এখানে যেহেতু আর আমার এটা খোলার কোনো অপশন নাই, একবারে এটা ইয়ে করতে হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম। বসিয়ে দিলাম, আমি এখন চুলে জ্বালিয়ে দেব। তাহলে এটা আমাদের কতক্ষণ আমরা রাখবো? নিম্নে যদি হয় 50 মিনিট রাখতে হবে। হ্যাঁ, যেহেতু ভাপার ব্যাপার আছে, ভাপের মধ্য দিয়ে কাটাটা একদম নরম হয়ে যাবে, সহজে হাতে উঠে আসবে, আমি যেটা ইমাজিন করতে পারছি। কাটা ওখানে এত নরম হয়ে যাবে আপনি বুঝতে পারবেন, ফিলই করতে পারবো না। হ্যাঁ। আচ্ছা, তাহলে তো ব্যাপারটা আমার জন্য খুব নতুন। আপু, তাহলে প্রায় 50 মিনিট তো হয়ে গেল মনে হচ্ছে। আমি এখন চুলাটা অফ করে দিব। ওকে। আর চুলাটা অফ করে দেওয়ার পরে আমি কিন্তু এটাকে মানে এখনই খুলবো না, এটা মানে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট পরে একদম ঠান্ডা হবে, কোনো ভিতরে স্টিম থাকবে না। তার কারণ হলো আমি যেহেতু এটা 50 মিনিট বা 1 ঘন্টা আমি এটা স্টিমে রান্না করেছি, তখন কিন্তু মাছটা একদম সফট হয়ে গেছে। এই মাছটা একটু নিজের ফর্মে ফিরে আসতে 10-15 মিনিট ওকে সময় দিতে হবে। আচ্ছা, নিজের ফর্মে মানে আমি তুলতে পারবো না, সফট, ও এত সফট যে ভেঙে যাবে। ওকে, তার মানে একটু যাতে সে ঠান্ডা হয়ে সে একটু জমাট বাঁধে, তাই তো ব্যাপারটা, যে একটু শক্ত। হ্যাঁ, তখন আমি এটা পরিবেশন করতে পারবো। কথাই আছে যে কারো যদি মন জয় করতে চাও তাকে খুব ভালো ভালো ডিশ রান্না করে খাও। একদম আপা, এজন্যই আমি বিয়ের পর রান্না শিখেছি। একজন রাঁধুনির তখনই সার্থকতা যখন মানুষ বলে যে রান্নাটা মজা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আরেকবার খেতে চাই। হ্যাঁ, এবং আমার জন্য আসলে অনুষ্ঠানটা করে সার্থক, কারণ আপনারা যারা এক্সপার্ট তাদের কাছ থেকে আমি নতুন নতুন রান্না তো শিখতেই পারছি, এই রেসিপি বই থেকে নতুন নতুন রান্না পাচ্ছি, প্লাস অনেক টিপস পাচ্ছি যেটা আমার এবং আমার দর্শকদের রান্নার প্রতিদিনের রান্নার ক্ষেত্রে অনেক হেল্প করবে। খুব সাবধানে।
কাঁটা আমি দেখতে পাচ্ছি যে নিচ থেকেই কিন্তু বেরিয়ে এসেছে। হ্যাঁ, এই কাঁটাটা কিন্তু অনেক সফট। হ্যাঁ, সুন্দর করে পরিবেশন করেছি, বাহ, ফুলের মতো হয়ে গেল। এখন আমি ঝোল একটু দিই। এখানে মাছ আসলে সাজানোর মতো কিছু নেই, তারপরে একটু জাস্ট কালার অ্যাড করা, একটা গ্রিনিশ ভাব আনার জন্য সামান্য কালার অ্যাড করার জন্য কিন্তু পুরো প্লেটিংটা মানে পুরো পরিবেশনাটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। আপু, আমার তৈরি হয়ে গেল কাঁটা ছাড়া ইলিশ ভাপা। খুবই দারুণ দেখাচ্ছে আপু, এবং খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে। আমি তো আর অপেক্ষা করতে পারছি না, এবং আমি বইয়ের আপনার রেসিপির ছবিটাও বের করে রেখেছি, একদম হুবহু মিলে গেছে, এত সুন্দর লাগছে। ইয়েস, এটা তো ট্রাই করতেই হয়, এবং আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। যাদের কাটার ভীতি আছে তাদের ভীতি একদম কেটে যাবে আমি নিশ্চিত, যখন আপনারা এটি খাবেন বা ট্রাই করবেন। আমি তো খেয়ে দেখবই, আপনারা বাসায় এটি তৈরি করবেন যেভাবে, সেই পুরো প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। কাঁটা ছাড়া ইলিশ ভাপা রান্নায় প্রয়োজনীয় উপকরণ: ইলিশ 5 থেকে 6 টুকরো, সরিষার তেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, সাদা সরিষা বাটা 1 টেবিল চামচ, কাঁচামরিচ 5 থেকে 6টি, পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। কাঁটা ছাড়া ইলিশ ভাপা রান্না শুরুতে মাছ ম্যারিনেট করতে হবে। সেজন্য একটি বলে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ সরিষা বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ করে মরিচের ও হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এখন এই মিশ্রণে আগেই ভালো করে ধুয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো ভালো মতো মেখে নিন। এখন মাছে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখুন। এবার পুডিং তৈরির বাটিতে মাছ রেখে সাথে ম্যারিনেশন মশলা দিয়ে দিন। এছাড়াও পরিমাণ মতো পানি যোগ করুন। সবশেষে 5-6টি আস্ত কাঁচামরিচ উপরে দিয়ে দিন। এবার প্রেসার কুকারে 1 কাপ পানি দিয়ে তার উপর বাটিটি বসিয়ে ঢাকনা আটকান। কম আঁচে 40 থেকে 50 মিনিট রান্না করুন। এরপর প্রেসার কুকার নামিয়ে ঠান্ডা হলে মাছ বের করে পরিবেশন করুন মজাদার কাঁটা ছাড়া ইলিশ ভাপা। এবারে আমাদের দ্বিতীয় রেসিপির পালা, যেটি হচ্ছে কুমড়ো বড়ি বেগুন দিয়ে ইলিশ, যেটি তৈরি করছেন আমাদের অত্যন্ত পছন্দের তাপসী মরিয়ম আপা। আপু, খুবই সুন্দর একটি নাম, তবে আমার কাছে নতুন, আমি কখনো এটা ট্রাই করেছি বা এই নামটা শুনেছি বলে আমার মনে পড়ছে না। একটু যদি বলতেন এই রেসিপি সম্পর্কে। এই যে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি, এই বইটা থেকে বলা হলো যে মাছের মন করা ডিশ একটা সেগমেন্ট আছে এবং এখানে একটা রেসিপি দিতে হবে। তো আমি চিন্তা করলাম ইলিশ যেহেতু আমাদের জাতীয় মাছ এবং ইলিশের কিন্তু অনেক গুণাগুণ আছে। ইলিশে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, তারপর ইলিশে যেটা আমাদের হার্টের জন্য খুবই ভালো, তারপর ইলিশে আপনার যে ভিটামিনটা আছে, যে বিশেষ করে 40 মানুষের জন্য একটা সময় পরে কিন্তু দৃষ্টিশক্তির একটা প্রবলেম হয়, সেই ভিটামিনটাও কিন্তু এই ইলিশ থেকে আমরা পেয়ে থাকি। তো চিন্তা করলাম যে ইলিশ নিয়ে কিছু একটা করা যায়। আর চিন্তা করলাম ইলিশ কিন্তু প্রাণীজ আমিষ, চিন্তা করলাম প্রাণীজ আমিষের সাথে যদি একটা মানে উদ্ভিজ্জ আমিষ মানে প্ল্যান্ট প্রোটিন যদি একটা কম্বিনেশন করে কিছু করা যায়, তো সেটা নিয়ে আমি চিন্তা করলাম আমার রাজশাহী অঞ্চলের একটা রেসিপি আছে যে কুমড়ো বড়ি বেগুন দিয়ে ইলিশ মাছ। তো এই চিন্তা থেকে আমি ভাবলাম যে এরকম একটা রেসিপি এখানে আমি দিব। এটা সবসময় দেখা যায় ইলিশের ইয়েতে, এবং কুমড়ো বড়ি যখন সিজনটা হয় সেই সময় কিন্তু আমরা এই রান্নাটা বেশ ভালোভাবে করে থাকি। হ্যাঁ, আমার কাছে মনে হয় আপা মানে সময়ের সাথে হচ্ছে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে এই ঐতিহ্যবাহী রান্না বা এই বিভিন্ন অঞ্চলের রান্নাগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় রাজশাহীতে কি এখনো চল আছে এই রেসিপিটা? হ্যাঁ, একদম একদম। আমাদের তো এই যে শীতকাল বিশেষ করে শুরু যখন হবে তখন এর আগে থেকে প্রিপারেশন হয়। হ্যাঁ, এবং বড়িটা খুবই জনপ্রিয় এবং কুমড়ো বড়িতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে এটাতে প্রোটিন তো আছেই, সেই সাথে ফাইবার আছে, মিনারেল আছে। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের শীতকালে যে সর্দি কাশির সমস্যা হয়, যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বাড়িয়ে দেয়।
এই জন্য দেখা যায় যে শীত আসছে আসছে ভাব, এই সময় থেকে এই বড়ি বানানো শুরু হয় এবং শীতকালে সারা শীতকাল জুড়েই আমাদের এই ইলিশ কুমড়ো বড়ি বা ইলিশের সাথে অন্য মিষ্টি কুমড়া বা আদার্স যে ইয়েগুলো আছে সেগুলো খাওয়া হয়। এবং বড়ি দেখা যায় যে শুধু ইলিশের সাথে না, বড়ি এমনি ভর্তা করেও খাওয়া যায়। হ্যাঁ, আর শীতকালে তো সবচেয়ে প্রধান আকর্ষণ থাকে শীতকালীন যে মৌসুমী সবজিগুলো। হ্যাঁ, সেটা অনেক প্রধান আকর্ষণ থাকে ওই সময়। তো খুব ভালো লাগলো। আমি অবশ্যই জানতে চাই এই রেসিপিটা সম্পর্কে আরো বেশি, এবং আমার মনে হয় এই বইটির মাধ্যমে এই যে বিভিন্ন অঞ্চলের রান্নাগুলো এটা সবাই জানতে পারবে। বিভিন্ন অঞ্চলে এখনো প্রচলনগুলো এখনো আছে, রয়ে গেছে যে তারা তাদের আঞ্চলিক রান্নাগুলো করে থাকে। কিন্তু ঢাকা শহরে এই আমার কাছে মনে হয় যে সবার জীবন এতটা যান্ত্রিক হয়ে গেছে যে আমরা খুব বেসিক রান্না দিয়ে যে হাতের কাছে যেগুলো থাকে সেগুলো দিয়ে, বাট এই যে ঐতিহ্যবাহী যে রেসিপিগুলো মানে রান্নাগুলো আছে সেটা কিন্তু আমরা এই বই থেকে বেশ ভালোভাবে জানতে পারছি। হয়তো ছুটির দিনে একটু স্পেশাল কিছু রান্না করতে গিয়ে দেখা যায় যে পোলাও মাংস রান্না করছে বা একটু গরুর মাংস রান্না করছে। আমার কাছে মনে হয় যে ওই ছুটির দিনে এই বইটা যদি আমাদের প্রত্যেকের কালেকশনে থাকে তাহলে ছুটির দিনে আমরা এই যে বাঙালি খাবারটা, বাঙালি বিভিন্ন আঞ্চলিক খাবার রয়েছে, ঐতিহ্যবাহী খাবার রয়েছে, সেটি ট্রাই করলাম, ভাতের সাথেই ট্রাই করলাম, সেটাও কিন্তু একটা ভিন্নতা আনবে ছুটির দিনে। একদম। আপা তাহলে চলুন আমরা আমাদের রেসিপিটা চলে যাই। ঠিক আছে। আপু রেসিপিগুলো তো খুব সুন্দর করে সাজানো আছে। আমাদের মেইন 3টা উপকরণ দেখতে পাচ্ছি, ইলিশ মাছ, বড়ি এবং বেগুন। চলুন আমরা চলে যাই। আচ্ছা, ঠিক আছে। আপু প্রথমে আমি বড়িটা ভেজে নিব। হ্যাঁ, আচ্ছা। যেহেতু এটা একটু মানে আঞ্চলিক রান্না, এটা আমি একেবারেই মানে সরিষার তেল দিয়ে করব। আমি নিচ্ছি রাঁধুনি সরিষার তেল। এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমি দেখছি যে মশলাও খুব বেশি কিন্তু এখানে নেই। না, ইলিশ মাছে তো আসলে বেশি মশলা লাগে না। ইলিশ মাছ মানে নিজেই এত টেস্টি একটা মাছ, যে আমি যদি বেশি মশলা দিই তাহলে ইলিশের যে আসল স্বাদটা সেটা কিন্তু মানে অনেকটাই কমে আসবে। সত্যি কথা। হ্যাঁ, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে বড়িটা দিয়ে দিচ্ছি। আপনি বলছিলেন এটা রাজশাহীর দিকের হচ্ছে? হ্যাঁ, এই খাবারটা উত্তরবঙ্গের, বিশেষ করে রাজশাহী অঞ্চলেও এটা আর কি বেশি খাওয়া হয়। বড়িটা বেশি ভাজবো না, হালকা করে একটু। হ্যাঁ, একদম জাস্ট ঘন ঘন নেড়ে নিতে হবে। বড়ি ভাজা শেষ আপু, আমি এখন বড়িগুলো তুলে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটা একটু সাইডে রেখে দিই। এখন আমি যেটা করব, এই যে তেল আছে এই তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি যেটা বুঝতে পারছি এই রান্নায় মাছ আমরা আগে ভাজছি না, শুধু না মাছটা ভাজবো না, পেঁয়াজ বাটা দিচ্ছি তো ওই জন্য পেঁয়াজের যে একটু গন্ধটা সেটা চলে যাচ্ছে। এখানে আমি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটু গ্রেভি টাইপের হবে, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি সব একেবারে বাটা মশলা ব্যবহার করছি। তাই দেখছি। হ্যাঁ, আচ্ছা, পেঁয়াজের বাটাটাও একটু নেড়ে দিলাম। এরপরে আমি নিয়ে নিচ্ছি আদা বাটা। খুব বেশি পরিমাণে দিব না, হ্যাঁ, অল্প অল্প। হ্যাঁ, সামান্য। যত অল্প মশলা হবে তত বেশি ভালো লাগবে। রসুনটা একদম 1/2 চা চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আদা দিলাম 1 চা চামচ আর রসুনটা 1/2 চা চামচ দিলাম। এখানে জিরাটাও কিন্তু আমি গুঁড়াটা নিয়ে নাই, আমি বেটে নিয়েছি। ঠিক আছে, এটাও আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। বাটার পরিবর্তে কি গুঁড়াও? হ্যাঁ, গুঁড়া ব্যবহার করা যাবে, সমস্যা নাই, কিন্তু বাটা দিলে মানে টেস্টটা বেশি ভালো লাগবে আর কি। একটু নেড়ে নিলাম, পানি দিয়ে দিচ্ছি। পানিটা এই পর্যায়ে দিচ্ছি কারণ আমরা গুঁড়ো মশলা দিব। হ্যাঁ, আমরা এখন গুঁড়ো মশলা দিব, তো ওই জন্য পানিটা একটু দিই।
ভালো করে নেড়ে নিলাম। 1 চা চামচের মতন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ঝালটা নিজেদের পছন্দ মতো, যে যেরকম ঝাল খায়। হলুদও সামান্য দিলাম, হ্যাঁ সামান্য দিলাম। হ্যাঁ, দুটোই কালার আসার জন্য রাঁধুনির হলুদ গুঁড়া মরিচ গুঁড়া নিয়েছি। সো এটা তো সামান্য দিলেই হয়, আর কালারটাও ভালো আসে। এটাকে একটু মশলাটাকে একটু আমি কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছ যেহেতু একটা মানে সল্টি ফিশ, হ্যাঁ এটা লবণাক্ত মাছ, সুতরাং এখানে লবণটা কিন্তু আমরা দেওয়ার সময় একটু সাবধানে বুঝে শুনে দেবো আর কি। আচ্ছা, পুজে নাড়তে নাড়তেই আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা এত মানে তাড়াতাড়ি হয়, খুব ইজি। হ্যাঁ একদম এত সহজ একটা মাছ রান্না। মাছটা আমি একটু এখানে একটু উল্টে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে মাছটাকে কষিয়ে নিব, ঠিক আছে? সামান্য একটু পানি দিলাম, দিয়ে আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি। সেখানে আমি এখানে রাখছি হচ্ছে 5 মিনিট। 5 মিনিট না, 2-3 মিনিট এর মধ্যে হ্যাঁ মাছটা কষানো হয়ে যাবে আমার। এই যে কুমড়ো বড়ি বেগুন এইটার সাথে যে ইলিশ মাছের কম্বিনেশন, এটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। আমি নিশ্চিত। আর কুমড়ো বড়িটাকে যখন আমি ডালের সাথে মানে মাসকালের ডাল দিয়ে তো চাল কুমড়া একসাথে পাটায় বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে ঐতিহ্যভাবে যদি আমরা করতে চাই তাহলে সাধারণত পাটায় বেটে করতে হয়। কিন্তু যখন আমি ডালের সাথে যে চাল কুমড়া যে ব্লেন্ডটা আমি মেশাবো, সেটা কিন্তু মানে খুবই ভালোভাবে একদম ফ্লাপি করে জিনিসটাকে মাখাতে হবে। হ্যাঁ, যত বেশি আমি ডালের সাথে চাল কুমড়াটাকে মাখাবো তত বেশি কিন্তু আমার বড়ির যে টেক্সচার বলেন বা বড়ির যে টেস্টটা সেইটা কিন্তু ভালো হবে, এবং এখানে ডালের পরিমাণটা বেশি থাকবে। তারপরে যখন মাখানো হয়ে যাবে তখন আমি এটা পাতলা কাপড়ে রোদের মধ্যে বড়ি আকারে দিয়ে তারপরে আমরা এটাকে রোদে শুকাবো। আমরা কি রেডিমেড বড়ি পাই কি বাজারে? হ্যাঁ, রেডিমেড বড়ি পাওয়া যায় বাজারে, বাট নিজের বানানোর যে বড়ির যে স্বাদটা সেটা কিন্তু আসলে অন্যরকম হয়। আপু, আমার মাছটা প্রায় কষানো হয়ে গেছে। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন তেলটাও মোটামুটি উপরে আসছে। এখন কি আমরা বড়ি আর হ্যাঁ, আমরা এখন একটা বড়ি বেগুন দিয়ে দিচ্ছি, ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি, এখানে বেগুন দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো লবণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সবজিতে আসলে বেশি লবণ লাগে না, কারণ না সুন্দর লবণ। হ্যাঁ, বেগুন নরম তো খুব তাড়াতাড়ি এটা হচ্ছে একদমই সিদ্ধ হয়ে যাবে। এটা বেশি নাড়াচাড়া করার আমার দরকার নেই, যেহেতু বড়িটা ভাজানো আছে, মাছটাও আমি কষিয়ে নিয়েছি। জাস্ট আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে দেব। এটাকে আমি ভালোভাবে এখন সুন্দর করে ঢেকে দিচ্ছি। আমার বড়িটা সিদ্ধ হবে, বেগুনটা সিদ্ধ হবে, আর মাছটা অলরেডি কষানো গেছে। কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, আমরা ওয়েট করছি। আপু হয়ে গেছে? হ্যাঁ আপু, আমার একদমই হয়ে গেছে। দেখেন, একদম যেটা চাচ্ছিলাম গ্রেভিটা মানে ঝোল যেটা, সেটা উপরে চলে আসছে। মাছটাও বেগুন বড়ি সব একদম সিদ্ধ হয়ে গেছে। একটু কাঁচামরিচ দিতে চাই এখানে। হ্যাঁ, কাঁচামরিচ দিলাম। পাতলা ঝোল হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশিক্ষণ না, জাস্ট 1 মিনিট এটা ঢেকে রাখবো। আচ্ছা, রান্নাটা আসলে সবকিছু যদি আমার হাতের কাছে উপকরণ যদি সবকিছু রেডি থাকে তাহলে তো রান্না করতে না। আপনি আজকে যে উপকরণগুলো দিয়েছেন সেটা তো সবকিছুই হাতের কাছে, বড়িটা বানিয়ে নিতে হবে। এই যা, ঠিক আছে আপু, আপনার তো তৈরি হয়ে গেছে, আপনি সার্ভ করতে থাকেন। আমি এই ফাঁকে একটু দেখে নেই যে আমাদের যে রেসিপি বইয়ে আপনার রেসিপিটা রয়েছে সেটা ছবির সঙ্গে কতখানি মিলেছে আজকে আপনার রান্না। আচ্ছা আপু, আমার এটা 1 মিনিটও হয়ে গেছে। আমি এটা চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন এটা পরিবেশনের জন্য তৈরি। আপু, সুন্দর কিন্তু একটা ঘ্রাণ ইলিশ মাছের। আপু, ঘ্রাণের কথা তো বলেনি না, মানে ঘ্রাণটা যখন একেবারে নাকে যায় আর ভেতরে যায়, মনে যায়, তখনই মনে হয় যে উফ,
আর কতক্ষণ হ্যাঁ, ইলিশ মাছটা খুবই সাবধানে আস্তে আস্তে করে উঠে নিতে হবে। আমি বেগুন বড়ি চারপাশে দিয়ে দিচ্ছি। সেই সাথে আর একটা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি পাশাপাশি। এখন এটা অপশনাল, সাজানোর জন্য আসলে একটু দেখতে ভালো লাগবে, এই জন্য আমি একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি চারপাশে। হ্যাঁ আপু, এই যে তৈরি হয়ে গেল আমার কুমড়ো বড়ি বেগুন দিয়ে ইলিশ মাছ। ঘ্রাণ তো সেরকম আসছে আপু, ঘ্রাণের কথা আপনি বলছিলেন, আর কি চমৎকার, মনে হচ্ছে একেবারে বই থেকে উঠে এসেছে। একই রকম দেখতে, খেতেও কিন্তু একই রকম হবে। নিশ্চয়ই আপনার রেসিপি বলে কথা, কুমড়ো বড়ির বেগুন ইলিশ। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম ইলিশ যারা পছন্দ করেন ইলিশ মাছ খেতে, তাদের জন্য তো আজকের এপিসোডটা পুরোপুরি ঈদ। দুটো পরপর চমৎকার ইলিশ মাছের রেসিপি আমরা দেখেছি, তবে এই রেসিপিটি পুরো প্রস্তুত প্রণালী আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি। কুমড়ো বড়ি বেগুন দিয়ে ইলিশ রান্নায় প্রয়োজনীয় উপকরণ: ইলিশ 3 টুকরো, কুমড়ো বড়ি 5 থেকে 6টি, বেগুন কিউব করে কাটা 1টি, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কাঁচামরিচ 4 থেকে 5টি, সরিষার তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। কুমড়ো বড়ি বেগুন দিয়ে ইলিশ রান্নার প্রথমে কুমড়ো বড়িগুলো ভেজে নিতে হবে। সেজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম করুন। তেল গরম হলে তাতে কুমড়ো বড়িগুলো হালকা লাল করে ভেজে তুলে নিন। এখন ওই তেলেই 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়ে তাতে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা এবং পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এ পর্যায়ে প্যানে আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিন। তেল উপরে উঠে এলে তাতে ইলিশ দিয়ে 2 পাশ উল্টে মশলায় ভালোভাবে মিশিয়ে সামান্য পানি দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিন। কষানো শেষে ভেজে রাখা বড়ি, বেগুন ফালি, স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে উপরে 4-5টি আস্ত কাঁচামরিচ দিয়ে 1 মিনিট ঢেকে রেখে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কুমড়ো বড়ি বেগুন দিয়ে ইলিশ। আজকে চমৎকার দুটো ইলিশের রেসিপি তৈরি হয়েছে, একেবারে বাঙালিয়ানা একটা ব্যাপার যাকে বলে। এবারে আমরা এই দুটো ইলিশই ট্রাই করব, ইলিশ মাছ কিন্তু একটু ভিন্ন ভিন্ন স্বাদে তৈরি করা। তো আমি তাহলে ভাতটা বেড়ে দিই। আমরা কোন মাছটা আগে ট্রাই করব? এটা আগে ট্রাই করব। ঠিক আছে আপু, আপনার প্লেটটা আগে। একসাথে দুটো মাছ নিয়ে নিই না? হ্যাঁ হ্যাঁ, একসাথে দুটো, এটাই বেটার হয়। হ্যাঁ, আমি তাহলে এটা উঠিয়ে দিচ্ছি। একটু কুমড়ো বড়িটা দিই। জি জি অবশ্যই, আপনি তো এটা খেতে যাচ্ছিলেন। হ্যাঁ দারুণ। এবার ট্রাই করে দেখি আমি। আপু যেটা বলছিলেন, কাটা তো বুঝাই যাচ্ছে না, এত সফট হয়ে গেল।
কাটা থাকবে না একদম। দারুণ, মানে আমি কিন্তু গিলেই ফেললাম ব্যাপারটা, খুব ভালো লাগলো এবং সর্ষের একটা হালকা হালকা টেস্ট এসেছে, ভালো লেগেছে। এবার আপার ট্রেডিশনাল হ্যাঁ রাজশাহীতে বা উত্তরবঙ্গে যেরকম ইলিশটা করা হয় সেটা আমি ট্রাই করছি। এটা হচ্ছে পুরো বাঙালিয়ানা। বাঙালিয়ানা, হ্যাঁ একদম শতভাগ বাঙালিয়ানা। বড়িটার ফ্লেভার দারুণ দারুণ, হ্যাঁ আসলে দারুণ, খুব ভালো লাগলো। এই যে এখন মানে সামনে শীত আসছে, আমাদের দেখা যাবে যে প্রায় প্রতিদিনই বলা চলে যে এই বড়ি, ইলিশ মাছ, বেগুন, হ্যাঁ একদম। আপু, কাটা ছাড়াটা খেয়ে আমি আপুকে বলছিলাম যে আমার মেয়ে কখনো ইলিশের স্বাদ পায়নি, তো এটা যেহেতু ছোটদের জন্য অনেক ইজি হবে ট্রাই করা, তো আমি মনে হচ্ছে যে এই রেসিপিটা আমি ট্রাই করে তাকে একবার ইলিশ খাওয়াতে চাই। হ্যাঁ একদম, অনেক ছোট। হ্যাঁ এটা কিন্তু মানে বাচ্চাদের জন্য, বিশেষ করে আবার বয়স্ক যারা আছেন অনেকে কাটার জন্য খেতে চান না, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। আর আপু খুবই অসাধারণ হচ্ছে, একদম মানে মনে হচ্ছে যে আমি একবারে 2-3টা খেয়ে ফেলতে পারবো, এত মজা হচ্ছে। একদম মনে হচ্ছে একদম ঘরোয়া রান্না যেরকম হয়, যে ঘরে বসে সবাই একসাথে বসে খাচ্ছে কোনো একটা দিন, সেরকম একটা টেস্ট, পুরো বাঙালি টেস্ট। মানে বড়ির সাথে বেগুনের যে কম্বিনেশন, এটা কিন্তু বড়ির সাথে অন্য কিছুর কম্বিনেশন হলেও এটার মতো জুটি হয় না। তার সাথে ইলিশ মাছ আর তোমার হাতে রান্না, ওয়াও, থ্যাংক ইউ আপু। অসাধারণ লাগলো, আমি দুটি একটু একটু করে ভেঙে ভেঙে খাচ্ছি, একবার এটা স্বাদ দিচ্ছি, একবার এটা স্বাদ দিচ্ছি, দুটোই ইলিশ মাছ, কিন্তু অসাধারণ দুটো স্বাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, এত চমৎকার কিছু রেসিপি আপনারা তৈরি করেন। থ্যাংক ইউ। মানে আপনাদের সাথে এই অনুষ্ঠানে আমার পরিচয় না হলে এবং এই রেসিপিগুলো ট্রাই না করা হলে হয়তো আমার এগুলো অজানাই থেকে যেত। থ্যাংক ইউ সো মাচ। এবারে আমাদের সেই মজাদার খেলার রাউন্ড, ঝটপট প্রশ্ন চটপট উত্তর। এবারে শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। তিনটি প্রশ্ন করব প্রত্যেককে এবং চটপট উত্তর দিতে হবে। আপু, আগে আপনাকে দিয়ে শুরু করি। প্রশ্ন হচ্ছে, স্বাদের দিক দিয়ে কোন নদীর ইলিশকে সেরা ধরা হয়? এটা আমি ভালো করেই জানি, কারণ আমি হচ্ছি পদ্মাপাড়ের মানুষ এবং পদ্মা নদীর ইলিশটা আসলেই অসাধারণ, এবং এটার সঠিক উত্তর হচ্ছে পদ্মাপাড়ের ইলিশ। হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে বেশি ভাত খায় কোন দেশের মানুষ? যে দেশের জনসংখ্যা বেশি চায় না। আমি ভেবেছিলাম আমার দেশের মানুষ হবে, বাংলাদেশের মানুষ। ওকে, পরের প্রশ্ন হচ্ছে, ফিশ অ্যান্ড চিপস কে কোন দেশের জাতীয় খাবার হিসেবে বিবেচনা করা হয়? ফিশ অ্যান্ড চিপস, হ্যাঁ, এটা হচ্ছে ইংল্যান্ড। হ্যাঁ, ইংল্যান্ড। সো আপু, এখানে আপনার কাছে চলে যাচ্ছি। আপনার জন্য তিনটি প্রশ্ন হচ্ছে, বিশ্বের সবচেয়ে বেশি কলা উৎপাদিত হয় কোন দেশে? আমাদের প্রতিবেশী ভারত। হ্যাঁ, এবং সেখানেই নাকি সবচেয়ে বেশি কলা খাওয়াও হয়। বোয়ালের সাথে স্বাদের দিক দিয়ে মিল আছে আর কোন মাছের? আমার তো মনে হয় অনেকগুলো, যে মাছের আইস নাই এবং গায়ের রং সাদা, আই, পাঙ্গাস। হ্যাঁ, এই জন্যই বোধহয় এই মাছগুলো আমার পছন্দ। আয়ের মাছও পছন্দ, পাঙ্গাস মাছও পছন্দ, বোয়াল মাছও পছন্দ। নরম নরম হয় টেক্সচারটা, না অনেক নরম নরম টেক্সচার হয়, আর এবং এটাতে চর্বি বেশি থাকে, বিশেষ করে শীতের দিনে। হ্যাঁ হ্যাঁ, এই মাছগুলো খুবই সুস্বাদু, এবং এই মাছগুলি এমনই মাছ বাংলাদেশের সর্বত্র সব জায়গায় আপনি পাবেন। এবং মাছের তেল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটা অনেকে ভাবে বলে যে মাছের তেল না 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 খাবো না, তো মাছের তেল অনেক উপকারী শরীরের জন্য। পরের প্রশ্ন হচ্ছে, ভাত রুটি এগুলো কি জাতীয় খাবার? ভাত রুটি অবশ্য কার্বোহাইড্রেট। সঠিক উত্তর, শর্করা, কার্বোহাইড্রেট। এবারে আপনাদের দুজনকে আমি 4টি প্রশ্ন করব, যে আগে হাত তুলবে সে যদি সঠিক উত্তর দেয় তার উত্তরকে আমরা নিব। প্রশ্ন 4টি কিন্তু এই বইতে ঘিরে, বইটি সম্পর্কে তো আপনাদের খুবই ভালো জানা, সো এই জন্যই আমরা জানি যে উত্তর জানবেন, সো যে আগে হাত তুলবে তারটা আমরা নেব তার উত্তর। সো প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে ইলিশ মাছের কয়টি রেসিপি আছে? আপু, ইলিশ মাছের 5টি রেসিপি আছে, সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে নারিকেল কোপ্তা পোলাওয়ে কোন চাল ব্যবহৃত হয়েছে? বাসমতি। সঠিক উত্তর। এবারে তৃতীয় প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে মুরগির মালাই কাবাবে কাবাবগুলো আসলে কিসে ভাজা হয়েছে, তেল, ঘি নাকি মাখন?
ঘি। শাহী ব্যাপার একদম কাবাব। এবং শেষ প্রশ্ন হচ্ছে, আপু কিন্তু দুটো, আপনি একটা উত্তর দিয়েছেন। এবার আমি দিব, আমি ট্রাই করব, যেটার জন্য ট্রাই করব। ওকে, লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, রাঁধুনি রান্নাঘর বাংলাদেশের 100 রেসিপি বইটিতে পেস্তা বাদামের শরবতে, আগেই হাত তুলে ফেলেছে, প্রশ্ন কিন্তু শেষ হয়নি। পেস্তা বাদামে কি পেস্তা তো আছে সাথে। কি দুধ ব্যবহার হয়েছে? গুঁড়ো দুধ। একদম সঠিক উত্তর। আমাদের এই অনুষ্ঠানে মানে প্রত্যেক রন্ধন শিল্পী কেউ কাউকে ছাড়িয়ে যাচ্ছে না, প্রত্যেকেই আসলে সমান তালে এগিয়ে যায়, যার কারণে প্রতি পর্বেই কিন্তু টাই হচ্ছে। সো আপনাদের জন্য এ কারণেই দুটো চমৎকার হ্যাম্পার থাকছে রাঁধুনির পক্ষ থেকে। আপু আপনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এবং আপু আপনার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে আসলে মনটা ভরে গেছে একদম। আমরা আসলে ইলিশ মাছের, বা আমরা যেহেতু বাঙালি, ইলিশ মাছের প্রতি একটা আলাদা টান তো আমাদের রয়েছে, এবং ইলিশের যে দুটো চমৎকার, মানে একসাথে আমি দু রকম ইলিশ মাছ খুব কমই খাওয়া হয়েছে, দু রকম রেসিপি, এবং দুটোই যে আলাদা আলাদাভাবে খেলে মানে একসাথে দুটো ইলিশ মাছই খেয়ে ফেলা যায়, এটাই প্রথম। কারণ খুবই মজা হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ আপু, থ্যাংক ইউ সো মাচ। সেই সাথে রাঁধুনিকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার কিন্তু আপনাদের পালা, কারণ আপনাদের জন্য রয়েছে কুইজ। আজকের কুইজ তো আমরা দেখে নিব, তবে তার আগে জেনে নিচ্ছি গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির এই বইটি। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল, কুমড়ো ফুলের বড়ি তৈরিতে কোন মাছ ব্যবহার করা হয়েছে? RR 22A রুই মাছ, RR 22B চিংড়ি মাছ। সঠিক উত্তর RR 22B চিংড়ি মাছ। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন সাতকানিয়া চট্টগ্রাম থেকে আনিকা সুলতানা। এবারে জেনে নিব আজকের কুইজ। যারা এই পর্ব খুব মনোযোগ দিয়ে দেখেছেন, কুইজের উত্তর তাদের জন্য খুবই সহজ হবে। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি। আমাদের আজকের প্রশ্ন, কাঁটা ছাড়া ইলিশ ভাপা কোন পদ্ধতিতে রান্না করা হয়েছে? RR 23A স্টিমিং, RR 23B রোস্টিং। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR 23A অথবা RR 23B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। আমরা মাছে ভাতে বাঙালি, এবং অসাধারণ দুটো রেসিপি কিন্তু আজকে আমরা দেখে ফেলেছি মাছের। এরকম আরও চমৎকার কিছু রেসিপির ভান্ডার কিন্তু এখনও আমাদের থলিতে রয়ে গেছে। সেগুলো জানতে হলে চোখ রাখতে হবে আমাদের এই আয়োজনে, যে আয়োজনটির নাম হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। আগামী সপ্তাহে ফিরছি আরও নিত্য নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত রান্না করতে থাকুন, মন ভালো রাখুন, অন্যের মনকেও আনন্দে ভরিয়ে দিন চমৎকার সব রেসিপি ট্রাই করে।